আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হলাম আরও একটি নতুন ক্লাসে। অর্থাৎ আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা যে চ্যাপ্টার 2 থেকে আমরা আজকে সমাধান করব দিনাজপুর বোর্ড 25-এর যেই কোশ্চেনটা। অর্থাৎ দিনাজপুর বোর্ড 25-এ যে কোশ্চেনটা চ্যাপ্টার 2 থেকে হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার আগে আমরা একটু কোশ্চেনটা দেখে নিই যে আসলে কোশ্চেনটা কি বললো এবং কি সমাধান করতে বললো, তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক ইজি হবে। ফাইনালি আমরা একটু কোশ্চেনটা দেখি। দেখো, দিনাজপুর বোর্ড 25-এর যে কোশ্চেনটা, আমাদের এখানে একটা উদ্দীপক দেয়া আছে। তো উদ্দীপক থেকে আমরা একটু কোশ্চেনটা সমাধান করব, একটু দেখবো আর কি যে আসলে উদ্দীপকটা কি বললো। তো সবাই আশা করি একটু মনোযোগ সহকারে দেখবা এবং বুঝতে পারবা। ওকে, ফাইনালি দেখো এখানে একটা সুন্দর একটা উদ্দীপক বলে দিছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনটা সমাধান করব। দেখো, এখানে দৃশ্যকল্প 1 বলতে একটা দৃশ্যকল্প দেওয়া আছে, যেখানে বলা হয়েছে সিয়াদ নামে একটা ছেলে টেলিভিশনে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল। অর্থাৎ সে টিভিতে ফাইনাল ম্যাচ দেখতেছিল, মানে টি-20 বিশ্বকাপের। তাহলে এতটুকু বুঝলাম টেলিভিশনে দেখতেছিল ভাইয়া। ওকে, এখান থেকে অনেক কিছু আমরা কিন্তু মিন করতে পারবো। টেলিভিশনে আসলে কি দেখা যায় বা কি করা যায়। টেলিভিশনের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু হচ্ছে আমাদের সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। সিমপ্লেক্স কেন ভাইয়া তুমি বলতে পারবা? কারণ হচ্ছে সিমপ্লেক্স হচ্ছে একমুখী প্রবাহ, অর্থাৎ টেলিভিশন শুধুমাত্র আমাদের তথ্যগুলো প্রোভাইড করে, বাট আমরা কিন্তু আমাদের মনের ভাব টেলিভিশনে পাঠাইতে পারি না বা বলতে পারি না। এই জন্য টেলিভিশন হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা, এতটুকু বুঝলাম যে টেলিভিশনে যেহেতু এই বেচারা দেখতেছিল, তাহলে এটা দুইটা কাজ হবে। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স, আর একটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে ব্রডকাস্ট। সেটা হচ্ছে গিয়ে ব্রডকাস্ট। এখন তুমি বলতে পারো স্যার ব্রডকাস্ট কেন হবে? কারণ ব্রডকাস্ট হবে এই জন্য, একজন ব্যক্তি টেলিভিশন থেকে যদি একটা তথ্য প্রবাহিত হয় বা পাঠানো হয়, সেটা কিন্তু সবাই দেখতে পারে গণহারে। আর আমরা জানি ব্রডকাস্টের নিয়মই হলো যে একজন প্রেরক থেকে একাধিক গ্রাহক যদি সেই তথ্যটা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ওকে, এতটুকু বুঝলাম। তারপরে বলছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ তার বন্ধুর কাছে মোবাইলে কল করলো। তার বন্ধুর কাছে কি করলো ভাইয়া বলো তো? মোবাইলে কল করলো। তাহলে মোবাইলে যেহেতু কল করছে আর মোবাইলে কল করাতে উভমুখী প্রবাহ কিন্তু হয়েছে, অর্থাৎ তার বন্ধু তাকে তথ্যগুলো আদান প্রদান করতে পারতেছে এবং সেও কিন্তু তার বন্ধুকে তথ্যগুলো আদান প্রদান করতে পারতেছে। অর্থাৎ মোবাইলে কথা বলাটা হচ্ছে আমাদের ভাইয়া ফুল ডুপ্লেক্স। মোবাইলে কথা বলাটা ভাইয়া আমাদের কি? ফুল ডুপ্লেক্স। মোবাইলে যখনই কথা বলবে সেটা হচ্ছে আমাদের হবে ফুল ডুপ্লেক্স। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। তাহলে যখনই টিভিতে সে খেলা দেখতেছিল, সেটা হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। কারণ সিমপ্লেক্স কেন? একমুখী প্রবাহ হচ্ছিল এই জন্য। যখনই সে মোবাইল ফোনে কথা বললো, সেটা কি ভাই বলো তো? সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কারণ আমরা জানি মোবাইল ফোন এবং টেলিফোনটাই হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্সের অংশ, অর্থাৎ ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। আর সিমপ্লেক্সকে রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে পিবিএক্স, এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো যেখানে হচ্ছে একমুখী প্রবাহ হয়। আচ্ছা, বুঝলাম। তাহলে এই হচ্ছে বিষয়টা। তারপরে দেখো, দৃশ্যকল্প 2 আমাদের দুইটা চিত্র দিয়ে রাখছে। দৃশ্যকল্প 2 আমাদের দুইটা চিত্র দেয়া আছে। দেখো, এইখানে একটা টপোলজি দেয়া আছে, এখানে আরো একটা কিউট দেখে টপোলজি দেয়া আছে। তো এই টপোলজিটা হচ্ছে ভাইয়া রিং টপোলজি। এই টপোলজিটা হচ্ছে রিং টপোলজি। কিভাবে বুঝলাম? রিং টপোলজির আপনার ডেফিনেশন থেকেও জানতে পারি যে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যদি চক্রাকারে সংযুক্ত থাকে, তাকে বলা হয় রিং টপোলজি। তাহলে অবশ্যই আমি দেখেই বুঝলাম এটা একটা রিং টপোলজি। তারপরে দেখেন, এটাও একটা টপোলজি যার নাম হচ্ছে স্টার টপোলজি। কিভাবে বুঝলাম ভাইয়া বলেন তো স্টার টপোলজি? কারণ হলো যেই টপোলজিতে, যে নেটওয়ার্ক টপোলজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে অথবা হাব থাকে, একটা কেন্দ্রীয় কম্পিউটার অথবা হাব থাকে, তাকে বলা হয় হচ্ছে আমাদের স্টার টপোলজি। দেখেন ভাইয়া, এখানে হচ্ছে এই কম্পিউটারগুলো একটা হাবের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে একটা হাব, এটা হচ্ছে একটা হাব। এই হাবের সাথে যুক্ত আছে আমাদের অন্য কম্পিউটারগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্টার টপোলজি। তাহলে আমরা কিন্তু এই যে আমাদের উদ্দীপক, এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের যে বিষয় সেগুলো জানতে পারলাম। এখন হচ্ছে আমরা দেখি আমাদের আসলে কোশ্চেনটা কি বলছে। এবার হচ্ছে আমরা একটু কোশ্চেনটা দেখার চেষ্টা করি। দেখেন, কোশ্চেনে ক নম্বরে যেটা বলছে যে আমাদের ওয়ানটা কি? ওয়ান মানে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। ওয়ান মানে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটাকে বলা হয় ওয়ান। তুমি জানো কম্পিউটার নেটওয়ার্ক আছে হচ্ছে 5 ধরনের। কম্পিউটার নেটওয়ার্ক অনেক বইতে 4 ধরনেরও আছে, অনেক কিছু বইতে 5 ধরনেরও আছে। তো ওভারঅল হচ্ছে এটা কত প্রকার এটা খুব একটা আসে না, কিন্তু কি কি সেই জিনিসটা আমাকে জানতে হবে। সেটা হচ্ছে দেখো, প্যান মানে এইখানে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কত প্রকারের আছে সেটা আমাদের একটু জানতে হবে। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরেই হচ্ছে আছে দেখেন ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরেই আছে ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
তারপরেই আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যান, সেটা অনেক জায়গায় অনেক বইতেও দেয়া নেই, সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপরে দেখো দেয়া আছে হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে বিষয়টা। আমাদের কিন্তু ডেফিনিশন জানতে বলছে হচ্ছে ওয়ানের, যেই নেটওয়ার্ক ব্যবস্থায় বিশ্বব্যাপী মানে সংযুক্ত থাকা যায়, যেই নেটওয়ার্ক সিস্টেমে, সেটাকে বলা হয় ওয়ান। তাহলে ওয়ান অবশ্যই বুঝতে পারছো, এর নামের সাথেই কিন্তু ডেফিনেশনটা লুকায়িত আছে। অর্থাৎ হচ্ছে ভাইয়া যে ওয়ান মানে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, মানে বিশ্বব্যাপী যেই নেটওয়ার্কটা সংযুক্ত তাকে বলা হয় ওয়ান। আচ্ছা, তারপরে দৃশ্যকল্প মানে খ নাম্বার দেখো, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো একটু ব্যাখ্যা করতে বলছে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা বিষয়টা একটু বুঝো। মানে তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে ক্লাউড কম্পিউটিংটা জিনিসটা আসলে কি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা সিস্টেম, বিষয়টা হচ্ছে তুমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে নিতে পারো তাহলে আরো ভালো মতো জিনিসটাকে ধরতে পারবা। সেটা হচ্ছে দেখো, তোমার বাসায় মনে করো নির্দিষ্ট পরিমাণ রান্না করার জন্য কিছু এলিমেন্ট আছে, সেটা হতে পারে হাঁড়ি পাতিল বা থালা বাটি, এই জিনিসগুলো হতে পারে। তো তোমার ফ্যামিলি মেম্বার মনে করো 5 জন, তো এভারেজ তুমি হচ্ছে 10 জনের কি রাখবা, হাঁড়ি পাতিলের ব্যবস্থা রাখবা, যে 10 জন যাতে রান্না করে খাওয়া সম্ভব হয়। বাট কোনো একটা দিন মনে করো তোমার বাসায় হচ্ছে 50 জন মেহমান চলে আসলো। তো এটা হচ্ছে মনে করো বছরে 2 দিন বা 3 দিন হচ্ছে, মানে প্রত্যেক বছরে 2 থেকে 3 দিন 50 জন ফ্যামিলি মেম্বার একসাথে হয়, বিভিন্ন জায়গা থেকে চলে আসে। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই 2 থেকে 3 দিন বছরে এই 50 জনের রান্না করার জন্য অবশ্যই তুমি এই জিনিসগুলো এলিমেন্টগুলো কিনবে না। তখন কি করবে, তুমি ভাড়া করে নিয়ে আসবে, যে আমার একদিনের জন্যই তো, আমি ভাড়া করে নিয়ে আসলে তো তারপরে ফেরত দিয়ে দিলেই তো হয়ে গেল। তার মানে আমার এইখান থেকে কেনা লাগলো না, আমি কি করতে পারলাম, সাময়িক সময়ের জন্য নিয়ে ইউজ করতে পারলাম। সেম ওয়েতে জিনিসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, জিনিসটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমি ভাড়ার মাধ্যমে নিতে পারবো, মানে আমার যেই যখন যতটুকু দরকার ওই জিনিসটাকে আমি ভাড়া করে নিয়ে তারপরে হচ্ছে ইউজ করে দেন হচ্ছে তারপরে আমি একটা পেমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারবো। এই হচ্ছে বিষয়টা। দিন শেষে লাভ হলো কি, যেই জিনিসটা তোমার প্রত্যেক দিন দরকার হচ্ছে না, বাট কোনো একদিন হচ্ছে দরকার হচ্ছে একটা বছরের ভেতরে 2 থেকে 3 দিন, সেই ক্ষেত্রে তোমার ওই জিনিসটা তুমি কিনে রেখে ফেলে রাখার কোনো মানে হয় না। সেক্ষেত্রে তুমি ভাড়া নিলেই কিন্তু জিনিসটা হচ্ছে অনেকটা মানে লাঘব হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম। তুমি এটাকে আরও যদি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো, দেখো আমরা হচ্ছে যারা গ্রামের দিকে থাকো তারা হচ্ছে অবশ্যই বুঝতে পারবা, গ্রামে দেখো বা প্রত্যেক ঈদের নামাজের সময় উপরে হচ্ছে একটা কি বলা যায় ওটাকে, পর্দা টাইপের কিছু একটা দেওয়া হয়, যাতে হচ্ছে আলো বা রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু ওনারাও কিন্তু ভাড়া করে নিয়ে আসে। ভাই এটা তো চাইলে এটা হচ্ছে তৈরি করা সম্ভব, মানে নিজেরা কিনে রেখে দেওয়া সম্ভব, কিন্তু অনেকেই কিনে না কেন, কারণ এটা বছরে মানে দরকার হচ্ছে 2 দিনের জন্য। তো এই অ্যামাউন্টটা তারা অন্য কাজে ইউজ করে, জাস্ট ওই 2 দিনের জন্য তারা ভাড়া করে নিয়ে আসে। মানে বছরে কিন্তু আর কখনো এটা ইউজ করা হয় না, শুধুমাত্র ওই 2 দিনের জন্য ইউজ করা হয়। সেম ওয়েতে ক্লাউড কম্পিউটিং জিনিসটাও এরকম, যেটা তোমার সব সময়ের জন্য ব্যবহার করার দরকার নাই, বাট সাময়িক সময় বা কিছু কিছু সময় কাজে লাগে, সেই ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিংটা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওই পর্দা বা থালাবাটি আমরা ভাড়া করব না, কম্পিউটারের যেহেতু বিষয়গুলো, সেখানে অবশ্যই আমরা সফটওয়্যার হার্ডওয়্যার এই জিনিসগুলোকে ভাড়া করব। আচ্ছা, এটার আমরা ডিটেলস আরও ভিতরে গিয়ে পড়বো। গ নাম্বার দেখো কি বলছে, দৃশ্যকল্প 1-এ সিয়াদ কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন। ভাই দেখেন, আমরা কিন্তু এখানে 2টা ডেটা ট্রান্সমিশন মোড পাইছি, একটা হচ্ছে সিমপ্লেক্স আর একটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, এটা কিন্তু পাইছি। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে দেখো, দৃশ্যকল্প 2-এর টপোলজি দ্বয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী। দৃশ্যকল্প 2-এর টপোলজি দ্বয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী। দেখো আমরা টপোলজি কিন্তু পাইছিলাম 2টা ভাইয়া, একটা হচ্ছে রিং টপোলজি আর একটা হচ্ছে বাস টপোলজি। এখন মানে রিং টপোলজি আর বাস টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক হবে, এটা তোমাকে ব্যাখ্যা সহ বলতে হবে। মানে তোমার কাছে কেন ওইটা সুবিধাজনক মনে হলো, এটার পক্ষে সপক্ষে প্রমাণ দিতে হবে এখানে। এখন অবশ্যই 2টার মধ্যে হচ্ছে বা স্টার টপোলজিটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ অথবা বেশি সুবিধাজনক বলতে পারো। কারণ হচ্ছে রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলেই পুরো নেটওয়ার্ক সিস্টেম নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মানে ব্যাড হ্যাবিট বলতে পারো বা অসুবিধার জায়গা বলতে পারো। এই জন্যই হচ্ছে আমাদের বাস টপোলজি বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা ডিটেলস দেখো এখন একটু দেখার চেষ্টা করব। এবার দেখো, এই যে ক নম্বর কোশ্চেনটা এখানে বলে দেয়াই আছে, আমরা যদি একটু পড়ি, একটি দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটাকেই বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অথবা ওয়ান বলা হয়। মানে একটা দেশের বিভিন্ন অঞ্চল, বুঝো একটু ভালো করে, মানে বিগ সাইজ নিয়ে যেটা তৈরি করা হয়, অনেক বড় এরিয়া কভারেজ নিয়ে যেটা তৈরি করা হয়, সেটা হচ্ছে ওয়ান। একটা দেশের বিভিন্ন অঞ্চল হতে পারে, অথবা একটা দেশের না, পৃথিবীর যে কোনো দেশের বিভিন্ন স্থানে
যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হয় সেটা হচ্ছে ওয়ান মনে করতে পারো ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্কিং সিস্টেম, মানে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে নেটওয়ার্কিং সিস্টেম সেটা হচ্ছে ওয়ান দিয়ে তৈরি করা হয়। এই হচ্ছে আমাদের বিষয়টা। খ নাম্বারটা দেখো, ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সুবিধা হলো এটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার তারপরে করে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডেটা এবং সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যায়, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়। দেখো এই যে বললাম ভাড়া করার যে বিষয়টা, এই ভাড়া করাটা কিন্তু তুমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারবা, যে কোনো মুহূর্তে করা সম্ভব, যে কোনো মুহূর্তে। এইরকমই হচ্ছে ভাড়া করার বিষয়টা। তারপরে কি বলছে, ফলে ব্যবহারকারীকে আলাদা করে হার্ডওয়্যার বা সফটওয়্যার কিনতে হয় না। এখন তুমি ভাড়া করলেই যে এই জিনিসটা পাচ্ছ, এটার জন্য তো তোমার কেনার দরকার হচ্ছে না, জাস্ট তুমি ইউজ করার পর কিছু একটা পেমেন্ট দিয়ে দিলেই কিন্তু তুমি এখান থেকে সুবিধা পেয়ে গেলা। তাছাড়াও ক্লাউড কম্পিউটিংয়ে প্রয়োজন অনুযায়ী স্পেস বা জায়গা বা প্রসেসিং ক্ষমতা বাড়ানো বা কমানো যায়, মানে তোমার যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি ইউজ করতে পারবা এবং ততটুকুর হচ্ছে তোমার খরচটাই এখানে ঘটবে। ফলে যতটুকু সেবা প্রয়োজন ঠিক ততটুকু সেবাই আমরা গ্রহণ করতে পারবো। আর্থিকভাবে এতে লাভবান হওয়া যায়। এছাড়াও ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত এবং ব্যাকআপ হওয়ারও নিরাপদ থাকে। স্বয়ংক্রিয়ভাবে এটা তথ্যগুলো সংরক্ষিত থাকে। মানে এখানে দেখো আর্থিকভাবে কিভাবে লাভবান হবা। ভাই তুমি ওই জিনিসগুলো এলিমেন্টগুলো যদি তুমি বাসায় কিনে রাখো, সেই ক্ষেত্রে কিন্তু বড়জোর সব মানে বছরে 2 দিন বা 1 দিন ব্যবহার করতেছো, তো এখানে একটা হিউজ পরিমাণ কস্ট ওয়েস্ট হচ্ছে, মানে এটা হচ্ছে আরেক যেহেতু কাজে লাগতেছে না। সেই ক্ষেত্রে তুমি যদি সাময়িক সময়ের জন্য ভাড়া করে নিয়ে চালিয়ে যেতে পারো, সেই ক্ষেত্রে বিষয়টা হবে কি, তোমার হচ্ছে এখানে আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ক্লাউড কম্পিউটিং মানেই হচ্ছে টেকনোলজির জগতে যত বিষয়গুলো আছে সেগুলোকে ভাড়ার মাধ্যমে ইউজ করা। এই শর্টকাট বিষয়টা একটু মাথায় রাখবা। তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো গ নম্বর বলছে দৃশ্যকল্প 1-এ কি কি ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা দিতে বলছে। তাহলে দৃশ্যকল্প 1-এ আমরা দেখলাম যে সিয়াদ হচ্ছে টিভিতে খেলা দেখে। তো টিভিতে খেলা দেখা মানেই হচ্ছে টিভি একমুখী প্রবাহ ঘটে, তাহলে সিমপ্লেক্স, এবং এখানে ব্রডকাস্ট ঘটে। এই দুইটা হচ্ছে আমাদের এখানে টিভির মাধ্যমে ঘটে। তাহলে কিভাবে ঘটে আমরা একটু বুঝি। টিভি হচ্ছে আমাদের একমুখী প্রবাহ প্রোভাইড করে, মানে টিভি থেকে শুধুমাত্র আমরা নিউজ দেখতেই পাই বা শুনতেই পাই বা জানতেই পাই, বাট টিভিকে কখনো আমরা নিউজ দিতে পারি না। মানে তুমি বাসায় বসে টিভি দেখতেছো, একটা নিউজ যদি ভুলও হয়ে যায় তুমি কিন্তু এখানে ফিডব্যাক দিতে পারবে না যে আপনার নিউজটা ভুল হয়েছে, আপনি এটাকে চেঞ্জ করেন। এটা বললেও কিন্তু উপস্থাপিকা বা যে হচ্ছে নিউজ প্রেজেন্টার তোমার কথা শুনতে পাবে না। এটাই হচ্ছে একমুখী প্রবাহ যেহেতু এখানে ঘটছে সেটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। আর ব্রডকাস্ট কেন বলা হয় টিভির ক্ষেত্রে, টিভির দেখো একটা নিউজ এই বাংলাদেশের সবাই কিন্তু দেখতে পাবে, অর্থাৎ প্রেরকের জায়গাটায় একজন ব্যক্তি প্রেরণ করতেছে তথ্যটাকে, আর ওই উপযুক্ত তথ্য কিন্তু এই বাংলাদেশের বা পুরা বিশ্বের সকল মানুষ দেখতে পাচ্ছে। অর্থাৎ একজন প্রেরক থেকে একাধিক প্রাপক যদি তথ্যটা গ্রহণ করতে পারে তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তারপরে দেখো এই যে এখানে ডেফিনেশন দেওয়া আছে, একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স। এই ব্যবস্থায় যে কোনো প্রান্তে ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারে না। বাংলা কথা আর কি ওটাই বলা হয়েছে যে সিমপ্লেক্সের ওয়েতে যে তথ্যগুলো পাঠাবে সে কিন্তু আর তথ্যগুলো গ্রহণ করতে পারে না। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরে এখানে দেখো আমাদের এক্সাম্পল দেওয়া আছে পিবিএক্স সিস্টেম, রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস, পেজার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তারপরে দেখো ব্রডকাস্ট জিনিসটা কি, ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটি নোড যেমন কম্পিউটার ডেটা কি করবে, প্রেরণ করলে ওই নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড বা সকল কম্পিউটার তথ্যগুলো গ্রহণ করতে পারবে। মানে একজন তথ্যগুলোকে পাঠাবে আর বাকি সবাই ওই উক্ত তথ্যগুলো কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। এই জন্যই হচ্ছে এই বিষয়টা হচ্ছে ব্রডকাস্ট। তো তারপরে বলা হয়েছে উদাহরণ হিসেবে রেডিও টেলিভিশন সম্প্রসারণের কথা বলা যেতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ব্রডকাস্টের ভেতরে পড়ে। কেন ব্রডকাস্টের ভেতরে পড়ে ভাইয়া বলো তো? কারণ হচ্ছে এই তথ্যগুলো যদি আমি পাঠাই বা প্রেরণ করি সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তথ্যগুলো আসছে কিন্তু একটা জায়গা থেকে, একজন মাত্র প্রেরকের কাছ থেকে, কিন্তু তথ্যগুলো দেখতে পাচ্ছে সবাই। তারপরে দেখো আবার সিয়াদ খেলার আপডেট জানার জন্য তার বন্ধুর কাছে মোবাইলে কল করে। এখন বন্ধুর কাছে যেহেতু মোবাইলে কল করছে, মোবাইলের কথা বলার যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। কিভাবে বুঝবো ভাইয়া? কারণ মোবাইল ফোনে যখন কথা বলবেন এপাশ এবং ওপাশ থেকে দুই দিক থেকেই কথাগুলো বলা সম্ভব, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, এবং এটাকে ইউনিকাস্টও বলা যাইতে পারে।
তাহলে দেখো ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায়, সেজন্য এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোনের যে কথাবার্তাগুলো, এই হচ্ছে বিষয়টা। এটাতে ডেটা গ্রহণ করা যায় এবং একই সময়ে ডেটা প্রেরণও করা যায়। উদাহরণ হিসেবে মোবাইল ফোন, টেলিফোন এবং কম্পিউটার নেটওয়ার্ক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্সের ভেতরে পড়ে। এই বিষয়গুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স। তারপরে আমরা কি বলতে পারি, আবার যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক একজন প্রাপক থাকে তাকে বলা হয় হচ্ছে আমাদের ইউনিকাস্ট। ইউনিকাস্ট কীভাবে বলো, যে তথ্যগুলো যখন তুমি আদান প্রদান করবা সেটা যদি একজন থেকে একজনের ভেতরেই হয় সেটাকে বলা হয় ইউনিকাস্ট, আর একজন থেকে যদি অনেকজনের ভেতরে তথ্যগুলো আদান প্রদান হয় সেটাকে বলা হয় ব্রডকাস্ট। তাহলে এবার দেখো ইউনিকাস্টের উদাহরণগুলো কি কি হতে পারে, যেমন মোবাইল ফোন, এই যে বিষয়গুলো মানে একজন থেকে একজনের ভেতরে হয়ে থাকে। এই যে আমাদের বিষয়গুলো, এটা থেকেই বলা যাইতে পারে বা উদ্দীপক থেকে বলা যাইতে পারে যে এখানে হচ্ছে আমাদের দুইটা ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স এবং একটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স, আর তাদের সাথে ডেটা ডিস্ট্রিবিউশন যে মোড সেটা হচ্ছে একটা ব্রডকাস্ট আর একটা হচ্ছে ইউনিকাস্ট। তারপরেরটা আমরা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া দেখো পরেরটা আসলে কি বলছে। ঘ নাম্বার কোশ্চেনে আমরা তো জানলামই যে দুইটা টপোলজি সম্পর্কে আমাদের একটু ধারণা দিতে বলছে, যে কোনটা সুবিধাজনক সেটা সম্পর্কে ধারণা দিতে বলছে। তাহলে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টপোলজি হলো, আমরা কিন্তু জানি এক নাম্বারটা হচ্ছে রিং টপোলজি, চিত্র 1 হচ্ছে রিং টপোলজি আর চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি। এক নাম্বারটা হচ্ছে আমাদের রিং টপোলজি, চিত্র যে দৃশ্যকল্প 2 এ যে দুইটা চিত্র দেয়া আছে সেখানে প্রথম চিত্র হচ্ছে আমাদের রিং টপোলজি এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে উভয় টপোলজির নিজস্ব কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এখন সুবিধা এবং অসুবিধার যে ভ্যারিয়েশনটা সেখান থেকে দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা বেটার এবং কোনটা হচ্ছে তার থেকে একটু তুলনামূলক কম বেটার। তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন। ওকে, এবার দেখো যেহেতু আমরা হচ্ছে একটু কম্পেয়ার করব, আর কম্পেয়ার করার ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, তবে বাস্তব প্রয়োগ এবং আধুনিক ব্যবহারের দিক থেকে তুলনা করলে সাধারণভাবে স্টার টপোলজি অধিক সুবিধাজনক বলে বিবেচিত হবে। ভাই এটা কিন্তু আমি শুরুতেই বলে রাখছি যে রিং টপোলজি এবং স্টার টপোলজি, সরি ভাইয়া, দেখো রিং টপোলজি এবং স্টার টপোলজির ভেতরে স্টার টপোলজি হচ্ছে সবচেয়ে মানে বেস্ট বা সুবিধাজনক বেশি, এটা বলতে পারো। সেটা কিভাবে, তাহলে আমরা যখনই সুবিধা অসুবিধাজনক লিখতে যাবো এই কথাটা একটু মনে রাখবা। যখন তুমি সুবিধা এবং অসুবিধাজনক কে আসলে কোনটার ভেতরে হচ্ছে কে বেটার হবে এটা যখন তুমি লিখতে যাবো তখন তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যাকে তুমি বেশি ভালো মনে করবা যে এটা হচ্ছে বেশি বেস্ট, তার সুবিধাগুলো লিখবা। আর যাকে মনে হবে যে এটা হচ্ছে তুলনামূলক এটার থেকে একটু খারাপ বা দুর্বল বা হচ্ছে কম সুবিধাজনক, সেই ক্ষেত্রে তুমি ওটার অসুবিধাগুলো লিখবা। এইভাবে কম্পেয়ার করে করে আমাদের বলতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো লেখার যে নিয়মটা। এবার দেখো রিং টপোলজিতে কি কি হয়। রিং টপোলজির কাঠামো বৃত্তাকার এবং চক্রাকার, যেখানে প্রত্যেকটা কম্পিউটার তার নিকটবর্তী বা পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। তারপর রিং টপোলজির সুবিধা কি, প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কে সমান অ্যাক্সেস পায়, মানে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান। তারপর 2 নাম্বার দেখো কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। রিং টপোলজিতে কোনো সার্ভার লাগে না, এখানে তথ্য জমা থাকে না, চলতে থাকে, যখন যে কম্পিউটারের তথ্যগুলো দরকার হয় সে কালেক্ট করে মানে তথ্যগুলো। 3 নাম্বার বলছে ডেটা সংঘর্ষ কম হয়, যেহেতু এটা একটা একমুখী প্রবাহ। ভাইয়া রিং টপোলজি হচ্ছে একমুখী একটা প্রবাহ, একমুখী, এই যে এরকমভাবে একমুখী প্রবাহ ঘটে, মানে এক দিক থেকেই যায়, সেই জন্য এখানে ডেটা সংঘর্ষের হার কম বলতে নেই বললেই চলে। সংঘর্ষ কখন হয়, যখন দেখো এই একটা লেন আছে, তো একই লেন থেকে একজন ব্যক্তি এই দিকে যাচ্ছে একজন ব্যক্তি এই দিকে যাচ্ছে, তখন কিন্তু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি মানে ভিন্ন লেন থাকে যে এই দিক থেকে শুধুমাত্র তথ্যগুলো যাবেই, এই দিক দিয়ে শুধুমাত্র তথ্যগুলো যাবে, তখন কিন্তু আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে একমুখী হইলে সেখানে সংঘর্ষ কম হয়, দ্বিমুখী হইলে সংঘর্ষ হওয়ার পরিমাণ থেকে যায়। এবার দেখো রিং টপোলজির অসুবিধাগুলো আমরা একটু দেখি কি কি অসুবিধা হয়। নাম্বার 1 একমাত্র অসুবিধা, এটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো রিং টপোলজিতে যদি কোনো একটা কম্পিউটার অকেজো হয়ে যায়, কোনো একটা কম্পিউটার যদি অকেজো হয়ে যায় তখন পুরো নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যায়। একটা কথা মনে রাখবা, এই একটাই মাত্র হচ্ছে এর ব্যাড সাইড, সেটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাড সাইড, সেটা হচ্ছে রিং টপোলজিতে যদি একটা কম্পিউটার কোনোভাবে নষ্ট হয় পুরা নেটওয়ার্ক সিস্টেম কি হয়ে যায়, বাকি কম্পিউটারগুলো কাজ করা বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। 2 নাম্বার দেখো নতুন ডিভাইস যোগ করা কঠিন, মানে যোগ করা কঠিন বলতে
এই মানে রিং টপোলজিতে তুমি যদি একটা কম্পিউটার যুক্ত করতে চাও অথবা বাদ দিতে চাও, পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়, মানে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। 3 নম্বর বলছে সমস্যা নির্ণয় করা অনেকটা জটিল। সমস্যা নির্ণয় করা অনেকটা জটিল। আচ্ছা, তারপরে দেখো স্টার টপোলজির আমরা একটু বেনিফিটগুলো দেখি যে আসলে স্টার টপোলজিটা কিভাবে কাজ করে বা এর সুবিধাগুলো কি। স্টার টপোলজির হচ্ছে ডেফিনেশন যেটা তুমি লিখবা, যে নেটওয়ার্ক টপোলজিতে মানে প্রত্যেকটি কম্পিউটার একটি মূল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি। আবারও বলি, যে নেটওয়ার্কিং সিস্টেমে বা যে নেটওয়ার্ক টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটি মূল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় ভাইয়া স্টার টপোলজি। স্টার টপোলজির সুবিধাগুলো একটু দেখো। এখানে একটা নোড থাকবে বা হাব থাকবে যার সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটার হচ্ছে অকেজো হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। তারপরে এখানে স্টার টপোলজির আরও একটা সুবিধা হচ্ছে সহজে নতুন ডিভাইস যোগ করা যায়। স্টার টপোলজিতে আমরা কি করতে পারবো, একটা ডিভাইস যুক্ত করলে অথবা বাদ দিলে এখানে কি হয় না, কোনো সমস্যা হয় না, মানে কার্যক্রম ব্যাহত হয় না, যেটা হচ্ছে আমাদের রিং টপোলজিতে হইতো। তারপরে সমস্যা নির্ণয় করা এখানে অনেকটাই সহজ এবং পারফরমেন্স রিং টপোলজির থেকেও বেশি, কারণ রিং টপোলজিতে একমুখী প্রবাহ ঘটে, অর্থাৎ তথ্যগুলো ঘুরতে ঘুরতে তখন কিন্তু আবার আসে, মানে দ্বিমুখী প্রবাহ হওয়া সম্ভব না। তাহলে এবার দেখো, তারপরে হচ্ছে স্টার টপোলজিরও কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যখন স্টার টপোলজির হাব অথবা সুইচ নষ্ট হয়ে যায় তখন মাত্র মানে টপোলজিটা নষ্ট হয়ে যায়। তারপরে 2 নম্বর দেখো, স্টার টপোলজিতে যেহেতু প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড থাকে, প্রত্যেকটা কম্পিউটারের সাথেই কানেক্টেড থাকে, সেখানে একটু কেবলের পরিমাণ বেশি লাগে এবং খরচও বেশি কিছুটা বেশি লাগে। এবার দেখো, আমরা যদি তুলনামূলক একটা বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা বেশি সুবিধাজনক। একটু তুলনা করে দেখি। দেখো, বিষয়টা হচ্ছে স্টার টপোলজি যেটা নির্ভরযোগ্যতার দিক থেকে এটা হচ্ছে বেশি নির্ভরশীল, আর রিং টপোলজি একটু কম নির্ভরশীল। রক্ষণাবেক্ষণ এটা একটু কঠিন, আর এটা হচ্ছে একটু সহজ। এবার দেখো, সম্প্রসারণের ক্ষেত্রেও এটা একটু কঠিন এবং এটা অনেকটাই সহজ। ত্রুটির পরিমাণ যদি খুঁজে বের করা যায় সেটা হচ্ছে রিং টপোলজিতে বেশি পাওয়া যায়, স্টার টপোলজিতে কম পাওয়া যায়। পারফরমেন্স হচ্ছে আমাদের রিং টপোলজির মাঝারি এবং স্টার টপোলজিতে ভালো, মানে রিং টপোলজির সাথে যদি কম্পেয়ার করি তাহলে ভালো। আচ্ছা, এবার দেখো, এই সকল বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বোঝা যায় যে আমাদের স্টার টপোলজিটাই হচ্ছে বেটার। দেখো, তাহলে আমরা কি কি বের করতে পারি। এটি বেশি নির্ভরশীল হয়, অবশ্যই স্টার টপোলজি বেটার হবে। এটি সহজে পরিচালনা করা যায়, সম্প্রসারণ ঘটানো যায়, রক্ষণাবেক্ষণ করানো যায়, সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই এগিয়ে রাখতে হবে রিং টপোলজি থেকে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ত্রুটি যদি পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসেরই অবশ্যই ভুল ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, স্টার টপোলজির ভুল ত্রুটিগুলো ইজিলি সমাধান করতে পারবো রিং টপোলজির ক্ষেত্র থেকে। তাহলে অবশ্যই আমরা বুঝলাম, যখন আপনার স্টার টপোলজি এবং রিং টপোলজি বলবে তখন অবশ্যই রিং টপোলজির থেকে স্টার টপোলজি সবচেয়ে বেটার মনে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।